খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ শনিবার 4 তারিখ। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মাস্টারদার পুরো নাম পুষ্পারাজ, লিখল ছাত্র। বেহাল শিক্ষা, উদ্বেগে সুকান্ত। লাদাখের মধ্যে 2 নতুন প্রদেশ ঘোষণা চীনের। অবৈধ দখল মানি না, প্রতিবাদে নয়াদিল্লি। শিল্পী বয়কট নিয়ে তৃণমূলে 2 মত, জোর বিতর্কের মাঝেই মুখ খুললেন ব্রাত্য। সুবিচার নিশ্চিত করুন, চিন্ময় কৃষ্ণের জামিন ইস্যুতে ফের বাংলাদেশকে বার্তা ভারতের। কেন রায়গঞ্জে হয়নি এইমস, কারা চায়নি? এইচটি বাংলাতে বিস্ফোরক কংগ্রেস। মালদায় টিএমসি নেতা খুনে বিহার যোগ, কারা ভাড়া করেছিল সুপারি কিলার, তদন্তে পুলিশ। শৌচালয়েও নজর রাখতে হবে, মাধ্যমিক পরীক্ষায় আর কি করতে হবে শিক্ষকদের, এলো গাইডলাইন। শোনা যাচ্ছে যোগীর সঙ্গে হাসি মুখে টিএমসির কল্যাণ, ছবি দেখিয়ে খোঁচা সুকান্তর। মহানগরীর 8টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে, কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মৃত্যুর পর আল্লাহর কাছে প্রত্যাবর্তন, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে পড়ল হুমকি পোস্টার। ডিউটি নিয়ে মতান্তর, দ্বিতীয় অভয়া ঘটবে, মহিলা ডাক্তারকে হুমকিতে কাজ করায় হাসপাতাল সুপার। সম্প্রতি 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রের খাতা ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, প্রশ্ন এসেছে মাস্টারদার পুরো নাম কি। তার জবাবে এক ছাত্র লিখেছিল পুষ্পারাজ। এমনই বানান লিখেছিল ওই ছাত্র। উত্তর সঠিক লেখা তো দূরের কথা, বানানটাও ঠিকভাবে লিখতে পারেনি। কার্যত মাস্টারদার মতন সকলের শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামের পুরো নাম হিসাবে যে শব্দ লিখেছিল ওই ছাত্র, তা দেখে হতবাক অনেকেই। লজ্জায় মাথা হেঁট হয়েছে অনেকেরই। কেন 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্র মাস্টারদার পুরো নাম লিখতে পারেনি, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে মাস্টারদার পুরো নাম হিসাবে সে যখন পুষ্পারাজ শব্দটা লিখেছে, তা নিয়ে লজ্জায় মাথা হেঁট অনেকের। ভাইরাল হয়েছে সেই উত্তরপত্র। এদিকে এই ঘটনায় একদিকে যেমন ওই ছাত্রের দুর্বলতার দিকটি সামনে এসেছে, তেমনি এই ঘটনায় বাংলার বর্তমান শিক্ষা ব্যবস্থার অত্যন্ত উদ্বেগের দিকটা সামনে আসতে শুরু করেছে। আর সেই উদ্বেগের দিকটা তুলে ধরেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার জানিয়েছেন, শিক্ষকরা যদি রাস্তায় আন্দোলনে ব্যস্ত থাকেন তাহলে এরকমই হবে। কোনদিন পড়ুয়ারা মাস্টারদাকে কেষ্টদানা ডেকে বসে। তবে ক্লাস 6-এর ছাত্রের ওই উত্তরপত্র দেখে অনেকেই হতবাক। মাস্টারদার নামের সঙ্গে পরিচিত নয় ওই ছাত্র, কিন্তু পুষ্পারাজের সঙ্গে পরিচিত। সেখানেও বানানটা ঠিকঠাক লিখতে পারেনি। প্রশ্ন উঠছে, এ কি হাল শিক্ষার? সেই সঙ্গে অনেকের মতে কেবলমাত্র ওই ছাত্রকে কাজ করায় তুলে কোনো লাভ নেই। যে শিক্ষকরা তার স্কুলে রয়েছেন তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সম্প্রতি ভারত ঘেঁষে 2টি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা করেন উত্তর পশ্চিম চীনের একটি আঞ্চলিক সরকার। ঘাড়ের ওপর 2 নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার এমন ঘোষণার প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ জানিয়ে বলছে, চীনের ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়ে। এভাবে চীনের 2টি কাউন্টি প্রতিষ্ঠা ঘোষণার পর ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া গত 27শে ডিসেম্বর জানিয়েছে, উত্তর পশ্চিম চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার 2টি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা করেছে। সেই 2টি কাউন্টির নাম হেআন এবং হেকাং। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ এটি অনুমোদনও দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তথাকথিত কাউন্টিগুলির কিছু অংশ লাদাখের অধীনে পড়ে। ভারত কখনোই এই অঞ্চল ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলদারিত্বকে মেনে নেবে না। আমরা 2টি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। এই তথাকথিত কাউন্টিগুলির এখতিয়ারের কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পড়েছে। এই এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনের বেআইনি দখলদারিত্ব আমরা কখনোই মেনে নেইনি। নতুন কাউন্টি গঠন ওই এলাকার ওপর আমাদের সার্বভৌমত্বের বিষয় ভারতের দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না এবং চীনের অবৈধ ও জোরপূর্বক দখলদারিত্বকেও বৈধতা দেবে না। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছি। এদিকে গত 25শে ডিসেম্বর সিনহুয়া আরেক প্রতিবেদনে জানায়, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং সাংপো নদীর ওপর একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে চীন। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রহ্মপুত্র নদের ওপর চীনা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিষয়েও ভারত নিজেদের মতামত ও উদ্বেগ জানিয়েছে।
তৃণমূলের অন্দরে শিল্পী বয়কট বিতর্কে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী স্পষ্ট জানালেন, এ বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবেন সেটাই তার মত। একই সঙ্গে নিজের শিল্পী সত্তা থেকেও এই বিতর্কে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী। তার দাবি, সরকার অথবা রাষ্ট্রের বিরোধিতা করে সেই সরকারের থেকে অনুদান অথবা অনুষ্ঠানের সুযোগ পাওয়া আশা করা অনুচিত বলেই মনে করেন তিনি। আরজিকর কাণ্ডের সময় যে শিল্পীরা মুখ্যমন্ত্রী এবং তৃণমূলকে কুরুচিকর আক্রমণ করেছেন তাদের বয়কটের পক্ষে সওয়াল করেন কুণাল ঘোষ। যদিও গতকালই তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কোনো শিল্পীকে বয়কটের সিদ্ধান্তকে সমর্থন করেন না তিনি। এরকম কোনো নির্দেশ দল দেয়নি বলেও জানিয়ে দেন তিনি। অভিষেকের এই মন্তব্যের পরও নিজের অবস্থানে অনড় থাকেন কুণাল। উল্টে তিনি দাবি করেন, কোন কোন শিল্পীকে অনুষ্ঠান করতে ডাকা যাবে না দলের তরফে সেই সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে। শিক্ষামন্ত্রী এবং নাট্যকার ব্রাত্য বসুও সেরকম নির্দেশ পেয়েছেন বলে দাবি করেন কুণাল। এই বিতর্কে মুখ খুলে শিক্ষামন্ত্রী বলেন, আমার দলীয় বিষয়ে আমি মুখ খুলতে বাধ্য নই, আমি দলীয় শৃঙ্খলা মেনে চলি। এটা শুনতে গড়পড়তা বা ক্লিশে লাগতে পারে, আমার নেত্রীর মত মানে আমার মত। এ নিয়ে দলের দুরকম মত আছে। আমাদের তো রেজিমেন্টেড পার্টি নয়, তাই সবাই সবার মতন করে মতামত জানাতে পারেন। পদমর্যাদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার থেকে উঁচুতে, আবার কুণাল ঘোষও তার মত জানিয়েছেন। এখন কে ঠিক কে ভুল তার উত্তর আমি দিতে পারবো না। আমি একটি উত্তরে দিতে পারি, এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। যদিও শিল্পী হিসেবে এই বিতর্কে তার কি মত তা নিয়েও মুখ খুলেছেন ব্রাত্য বসু। তিনি বলেন, যারা দিনের পর দিন মুখ্যমন্ত্রী এবং সরকারের বিরুদ্ধে বলল তারা সরকারি অনুষ্ঠান করবেন কি করবেন না সেটা তাদের জিজ্ঞাসা করেছেন। বাম আমলে আমার একাধিক থিয়েটারের উপর ফতেয়া জারি হয়েছে, এমনও হয়েছে একসঙ্গে আমার 3টে নাটক বন্ধ করা হয়েছে। আমি তো এরপর অনুদান আশা করিনি। আমি এটাও মনে করি যে বামফ্রন্ট সরকার যা করেছে ঠিকই করেছে। বিজেপি ক্ষমতায় আসার পর আমার নাটকের দল কালিন্দে ব্রাত্যজন কেন্দ্রীয় সরকারের অন্তত 20টি মোটা অঙ্কের অনুদান প্রত্যাখ্যান করেছে, কারণ আমি নিজে রাজনৈতিকভাবে বিজেপির বিরোধী। আমাকে কেন্দ্রীয় স্তরে শোতে ডাকা হয় না। আমি তো তা নিয়ে কাঁদুনি গাইনি। আমি রাষ্ট্রের বিরোধিতা করব, আবার সেই সরকারের থেকে শো চাইতে যাব, অনুদান আশা করব, এটা হতে পারে না। আবারও চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতের বিচারক চিন্ময় কৃষ্ণের জামিন খারিজ করে দেয়। শুক্রবার এর প্রতিক্রিয়ায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দেন, বাংলাদেশের সাধু চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত হিন্দু যেন স্বচ্ছ বিচার পান তা নিশ্চিত করতে হবে তদারকি সরকারকে। গত বছর 25শে নভেম্বর গ্রেপ্তার করা হয় সনাতনী আন্দোলনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর বেলাগাম হামলার প্রতিবাদ আন্দোলনের নেতৃত্বে ভূমিকায় ছিলেন চিন্ময় কৃষ্ণ। তারপরই তাকে বাংলাদেশের জাতীয় পতাকা অসম্মানের অভিযোগে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ আরও বেশ কয়েকটি মামলা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাওয়ায় ইস্কনের আরও 2 সাধুকেও গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও জামিন খারিজ হয়েছে চিন্ময় কৃষ্ণের। এমনকি আগের শুনানিতে সওয়াল পর্যন্ত করতে দেওয়া হয়নি চিন্ময়ের আইনজীবীকে। ফলে বাংলাদেশের বিচার প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠে যায়। বুধবার রাতে ঢাকা থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের 12 জন আইনজীবী চিন্ময় কৃষ্ণের হয়ে জামিনের সওয়াল করতে চট্টগ্রাম আদালতে যান। তারা জোরালোভাবে জানান, চিন্ময় কৃষ্ণ একজন সাধু। তিনি জেলে থাকাকালীন একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন। তিনি কোনো দাগী আসামি নন। তাকে অবিলম্বে জামিন দেওয়া হোক। যদিও সরকার পক্ষের আইনজীবীরা জানান, চিন্ময় কৃষ্ণের নামে দেশদ্রোহিতা ছাড়াও একাধিক মামলা রয়েছে, তাকে জামিন দিলে তদন্ত বাধাপ্রাপ্ত হতে পারে। অন্যদিকে চিন্ময়ের বিরুদ্ধে আরও একটি নতুন মামলা দিয়েছে পুলিশ। গত 27শে নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে খুন হন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম। তাকে চিন্ময় কৃষ্ণের অনুগামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে বলে এফআইআর অভিযোগ দায়ের করেছে পুলিশ। রায়গঞ্জে এইমসের দাবি বহুদিনের। প্রতিবার ভোট এলেই রায়গঞ্জে এইমসের দাবি ওঠে, আর ভোট ফুরিয়ে গেলেই আবার যেই কে সেই। কিন্তু কেন রায়গঞ্জে হয়নি এইমস? কেন পানিশালায় জমি দেখার পরেও এইমস চলে গেল কল্যাণীতে? এসবের মধ্যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রাজ্যের দ্বিতীয় এইমস খোলার দাবিতে মুখ্যমন্ত্রীর সহযোগিতা চেয়ে তাঁকে চিঠি পাঠালেন স্থানীয় বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। এ নিয়ে এইচডি বাংলাতে বিস্ফোরক উত্তর দিনাজপুরের জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। কেন রায়গঞ্জে এইমস করতে দেওয়া হয়নি, কেন কল্যাণীতে এইমসকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, তা নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি। কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল রায়গঞ্জ। রায়গঞ্জ লাগোয়া কালিয়াগঞ্জের ভূমিপুত্র ছিলেন প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সী। তার স্বপ্ন ছিল রায়গঞ্জে হবে এইমস, আর সেই স্বপ্ন পূরণের জন্য তিনি বারবার চেষ্টা করে গিয়েছেন। জেলা কংগ্রেসের নেতৃত্বের দাবি,
ইউপিএ আমলে ক্যাবিনেট মিটিংয়ে পাশ হয়েছিল রায়গঞ্জে হবে এইমস, আর সেই এইমসকে পরবর্তী সময় সরিয়ে নিয়ে যাওয়া হয় কল্যাণীতে। কংগ্রেসের দাবি, এখানেও দিদি মোদির বোঝাপড়া ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চাননি প্রিয়রঞ্জন দাশমুন্সির এইমস করার স্বপ্ন পূরণ হোক। এমনকি প্রিয় জায়া তথা কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সির সঙ্গে তৃণমূল নেত্রীর পারস্পরিক রাজনৈতিক বিবাদকেও এই এইমস না হওয়ার নেপথ্যের কারণ বলে অনেকেই মনে করেন। তৃণমূল চায়নি এইমসের হাত ধরে জনপ্রিয়তা পান দীপা। মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। কংগ্রেস নেতৃত্বের দাবি, রায়গঞ্জে এইমস হলে কংগ্রেসের কৃতিত্ব হবে, এটা যাতে না হয় সে কারণে উত্তরবঙ্গে যাতে এইমস না হয় তার জন্য সব চেষ্টা করেছিল তৃণমূল, দাবি কংগ্রেসের। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত এইচটি বাংলাতে বলেন, প্রিয়রঞ্জন দাশমুন্সির স্বপ্ন ছিল রায়গঞ্জে এইমস করা, পানিশালাতে এইমস হবে বলে ঠিক হয়েছিল। ইউপিএ সরকারের আমলে ক্যাবিনেট মিটিংয়ে এই এইমসের অনুমোদন হয়েছিল। সেই মিটিংয়ে বিশেষ কারণে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন না, তবে প্রণব মুখোপাধ্যায় ছিলেন। 832 কোটি টাকায় এইমস হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও এইমস হলো না রায়গঞ্জে, সরিয়ে নিয়ে যাওয়া হলো কল্যাণীতে। আসলে প্রিয়দার স্বপ্ন পূরণ হোক এটা চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। এইমস হলে কংগ্রেসের কৃতিত্ব হবে এটা ভেবেই এইমসকে সরানো হলো। আবার মোদী সরকারের আমলে রিভিউ করে এইমসের জায়গা বদল হলো। এখানেও সেই দিদি মোদির বোঝাপড়া। আর এখন বিজেপি সাংসদ নাটক করে চিঠি দিচ্ছেন রায়গঞ্জে এইমস করতে হবে, এটা আমাদের সব সময়ের দাবি। তবে তৃণমূল নেতৃত্ব অবশ্য অতীতে বারবারই দাবি করেছেন উত্তরবঙ্গের সার্বিক স্বাস্থ্যের উন্নতির জন্য সরকার সব রকম উদ্যোগ নিয়েছে। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের ঘটনায় বিহার যোগের তথ্য উঠে এসেছে। এই ঘটনায় ধৃত 5 জনের মধ্যে কয়েকজন বিহারের বাসিন্দা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে সুপারি কিলারদের দিয়ে খুন করানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে খুনের 10 দিন আগে থেকেই তারা এলাকায় রেকি করেছিল। এদিকে তৃণমূল নেতা খুনে সরাসরি পুলিশের গাফিলতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার নির্দেশ পেয়ে বর্ষিয়া নেতার শেষকৃত্যে মালদায় ছুটে যান ফিরাদ হাকিম ও সাবিনা ইয়াসমিন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে খুনের পর তারা মানিকচকে পৌঁছয়, সেখান থেকে বিহারে পালানোর পরিকল্পনা ছিল। তৃণমূল নেতার খুনের ঘটনার পরেই পুলিশ 2 জনকে গ্রেফতার করেছিল। এর মধ্যে একজনের বাড়ি বিহারের কাটিহারে, অপরজন ইংরেজ বাজারের গাবগাছি অঞ্চলের বাসিন্দা। পরে শুক্রবার সকালে আরও 5 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বিহার থেকে। ফলে ঘটনায় উঠে আসছে বিহার যোগ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে গত কয়েকদিন ধরে দুষ্কৃতীরা দুলালের গতিবিধির উপর নজর রাখছিল। বড়দিনের উৎসবে দুলালকে খুনের পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা, তবে তাকে একা না পেয়ে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করে দেয় তারা। পুলিশ ইংরেজ বাজারের 23 নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনি থেকে বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুষ্কৃতীরা দুলালের মাথা লক্ষ্য করে গুলি চালায়, তার ফলে তিনি সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তবে মৃত্যু নিশ্চিত করতে ফের একবার তারা এলাকায় ফিরে আসে। এরপর তারা মানিকচক হয়ে বিহারে পালিয়ে যাওয়ার সব পরিকল্পনা সেরে ফেলেছিল। তবে তার আগেই তাদের গ্রেফতার করে ফেলে পুলিশ। এখন প্রশ্ন উঠছে, তৃণমূল নেতাকে খুন করার জন্য কে বা কারা তাদের ভাড়া করেছিল সে বিষয়টি জানতে চাইছে পুলিশ। এদিকে দুলালের গাড়ি চালক জানিয়েছেন দুলালের প্লাইউড কারখানা রয়েছে, সেটি বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। তিনি গাড়িতে করেই কারখানায় গিয়েছিলেন। তবে গাড়ির চালক দুলালকে সতর্ক করেছিলেন যে কেউ তার উপর বাইকে করে নজর রাখছে, তাই তিনি তৃণমূল নেতাকে গাড়ি থেকে নামতে নিষেধ করেছিলেন। আর তারপরেই দুলালের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম বড় পরীক্ষা হলো মাধ্যমিক। তবে সেই পরীক্ষা একদিকে যেমন ছাত্রছাত্রীদের পরীক্ষা, তেমনই সেই পরীক্ষায় সতর্ক থাকতে হয় শিক্ষক শিক্ষিকাদের। এবার মাধ্যমিক পরীক্ষায় নিয়োজিত শিক্ষক শিক্ষিকাদের জন্য 11 দফা গাইডলাইন ঠিক করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। আগামী 22শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মাধ্যমিক পরীক্ষা চলবে। সকাল 10:45 এই পরীক্ষা শুরু হবে। দুপুর 2টো নাগাদ এই পরীক্ষা শেষ হচ্ছে। তবে মাধ্যমিক পরীক্ষায় যাতে কোনোভাবে নকল করা না হয় সেটার ওপর বিশেষভাবে বলা হয়েছে। কি রয়েছে সেই গাইডলাইনে? তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, এই গাইডলাইন মানতেই হবে শিক্ষক শিক্ষিকাদের। গাইডলাইনে ঠিক কি রয়েছে সেটা জেনে নিন। 1. এই গাইডলাইনে উল্লেখ করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং করতে হবে। 2. পর্ষদের দেওয়া নির্দেশকে প্রত্যেককে যথাযথ মান্যতা দিতে হবে। 3. পড়ুয়াদের উপর নজর রাখতে হবে পরীক্ষকদের। কোনো আপত্তিকর বিষয় যদি চোখে পড়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে শিক্ষক শিক্ষিকারা দায়িত্বে রয়েছেন তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4.
কেবলমাত্র পরীক্ষা হলেই নয়, স্কুলের শৌচালয় সহ সমস্ত পরীক্ষা কেন্দ্রে নজর রাখতে হবে, অর্থাৎ কোথাও যাতে অনিয়ম কিছু না হয় সেটা দেখতে হবে। 5. পরীক্ষা সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের যে বৈঠক হয় সেখানে সংশ্লিষ্ট স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের যোগ দিতে হবে। 6. পরীক্ষার পরে উত্তরপত্র সুরক্ষিতভাবে বেঁধে রাখতে হবে। 7. যে স্কুলগুলিতে সেন্টার হচ্ছে না সেখানকার শিক্ষক শিক্ষিকাদেরও দায়িত্ব নিতে হবে, এমনই একাধিক বিষয়কে গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। মাধ্যমিক 2025-এর রুটিনটা জেনে নিন। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি বা পুরো রুটিন। 1. 10 ফেব্রুয়ারি সোমবার প্রথম ভাষা। 2. 11 ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিতীয় ভাষা। 3. 15 ফেব্রুয়ারি শনিবার অঙ্ক। 4. 17 ফেব্রুয়ারি সোমবার ইতিহাস। 5. 18 ফেব্রুয়ারি মঙ্গলবার ভূগোল। 6. 19 ফেব্রুয়ারি বুধবার জীবনবিজ্ঞান। 7. 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভৌতবিজ্ঞান এবং 8. 22 ফেব্রুয়ারি শনিবার ঐচ্ছিক বিষয়। পর্ষদের তরফে জানানো হয়েছে যে সকাল 10:45 মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর 2টো পর্যন্ত। প্রথম 15 মিনিটে অবশ্য লেখা যাবে না, ওই 15 মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সকাল 11টা থেকে পড়ুয়ারা লেখা শুরু করতে পারবে। লেখার জন্য 3 ঘন্টা থাকবে বলে পর্ষদের তরফে আগেই জানানো হয়েছে। তৃণমূলের দাপুটে নেতা নানান সময় নানান বিতর্কে জড়িয়েছেন, আবার বিজেপির বিরুদ্ধে একবার ক্ষুরোধার আক্রমণও করেন। সেখানে 1 ইঞ্চি জমি কাউকে ছাড়েন না তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ। এমনকি নানান সময় দলের একাংশের বিরুদ্ধেও মুখ খুলে ফেলেন তিনি। আবার বিজেপি বিরোধিতায় একেবারে সামনের সারিতে। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেই ছবিতে দেখা যাচ্ছে একেবারে হাসি মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে টিএমসি এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে এই ছবি যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সুকান্ত মজুমদার লিখেছেন, শোনা যাচ্ছে উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী এবং হিন্দু হৃদয় সম্রাট সম্মানীয় যোগী আদিত্যনাথজির সঙ্গে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাবুর এই ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই নাকি তিনি প্রবলভাবে মাননীয়ার বিরাগভাজন হয়েছেন। তার আজকের বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে তিনি তার দলে ঠিক কতটা কোণঠাসা। আমি মন থেকে বিশ্বাস করি আজকে আমার সম্পর্কে করা কল্যাণবাবুর প্রলাপ তার উপর তৈরি হওয়া প্রবল চাপের বহিঃপ্রকাশ। একদিকে পশ্চিমবঙ্গের তোষণ সর্বস্ব মুখ্যমন্ত্রীর চাপে ওয়াকফ নিয়ে সংসদীয় বোর্ডের বৈঠকে মারপিট করতে হচ্ছে, মঞ্চে ফিরাদ বাবুদের সঙ্গে কমিউনাল বক্তব্য রাখতে হচ্ছে। আবার অন্যদিকে তিনি স্বধর্মের প্রতি তার দায়িত্ব উপেক্ষা করতে পারছেন না, তাই এক প্রকার অসহায় হয়েই তাকে দিন যাপন করতে হচ্ছে। তোষণের সংসারে আবদ্ধ থাকলেও দিনের শেষে তিনি দুর্গা মাতার সন্তান। আমি তার মানসিক সুস্থতা কামনা করি, লিখেছেন সুকান্ত মজুমদার। এদিকে এই পোস্ট দেখে হেসে ফেলেছেন অনেকেই। এদিকে সম্প্রতি ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে রীতিমতো রক্তারক্তি কাণ্ড হয়ে গিয়েছিল, হাত কেটে গিয়েছিল কল্যাণের। আসলে গত 22 অক্টোবর ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তখন মেজাজ হারিয়ে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ বোতল ভেঙে ফেলেন। বৈঠক চলাকালীন সামনে রাখা কাচের বোতল ভেঙে রক্তারক্তি কাণ্ড ঘটান কল্যাণ। ওই বোতলেরই ভাঙা টুকরো লেগে কেটে যায় তার হাত। তবে তারপর সংবিধান দিবসের দিনে সংসদ ভবনেই দেখা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আঙুল কেমন আছে তার খোঁজ নিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী। তারপর কল্যাণ বলেছিলেন, এটাই তো সৌজন্য, একজন প্রধানমন্ত্রী জিজ্ঞেস করছেন আঙুল কেমন আছে। নিঃসন্দেহে ভালো লাগে, মন ছুঁয়ে যায়। এতদিন পরও ওর মনে আছে। দল যাই হোক না কেন, শাসক বিরোধী যাই হোক না কেন, একজন এমপি আমি, উনি যে আমার খোঁজ নিয়েছেন এটাই আমার কাছে বড় ব্যাপার। রাজনৈতিক সৌজন্যতার থেকে তো বড় কিছু হতে পারে না। আমার খবর নেওয়ায় আমি খুশি। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।